নমস্কার, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি ওয়েস্টার্ন লজিকের সেশন 13। তো আমরা 12 সেশন যেটা হয়েছিল সেখানে কিছু কোয়ান্টিফিকেশনের একদম শুরুর যে রুলস সেইগুলো দেখেছিলাম, তারপর বেশি কিছু আর করা হয়নি সময় না থাকায়। আজকে সেই কোয়ান্টিফিকেশনের পোর্শনটা থেকে শুরু করব এবং তারপর যতটা করা সম্ভব হয় ততটা আমি দেখাবো। কোয়ান্টিফিকেশন বলতে যেটা বোঝাচ্ছে, কোয়ান্টিফিকেশনের 4টে রুলস আমরা মূলত দেখেছি। আর তারপরে কোয়ান্টিফিকেশনের রুলটা অ্যাপ্লাই করার পর আমাদের মূলত যেটা করতে হবে সেটা কিন্তু এই 19 রুলস অ্যাপ্লাই। কোয়ান্টিফিকেশনের ওই 4টে রুলস এর বাইরে গিয়ে কিন্তু আরো এক্সট্রা কোনো রুলস থাকে না। মূলত আমাদের 19 রুলসই অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ওই 4টে রুলস অ্যাপ্লাই করা খুব ইম্পর্টেন্ট। আমরা আগের দিন সূত্রগুলো দেখেছিলাম, আমি সূত্রগুলো রিপিট করছি না, কারণ 12 সেশনটা ইউটিউবে চালালেই তখন আপনারা দেখতে পাবেন যে ওই কোয়ান্টিফিকেশনের 4টে রুলস কি কি। তাই আমি তার পরবর্তী যে অংশটা সেখান থেকে শুরু করছি। তো আমাদের যে জায়গাটা আমরা আগের দিন দেখেছিলাম, কিভাবে আমরা ছোট ছোট বাক্য বচনকে কোয়ান্টিফিকেশনের রুল প্রয়োগ করে আহ, বচনে রূপান্তরিত করতে পারি, প্রতিকায়িত করতে পারি, যেটা আমরা বলছি মানক ব্যক্তিগ্রাহক। তো আমি ওই রকমই উদাহরণ আরেকটা নিচ্ছি, আগের দিন যে উদাহরণটা দেখিয়েছিলাম সেটা না, অন্য একটা উদাহরণ দিয়ে আমরা একটুখানি দেখে নিই কিভাবে আমরা এই রূপান্তরটা করতে পারি। কারণ এই জায়গাটা করার পর আমাদের মূলত আসে কোয়ান্টিফিকেশনের রুল প্রয়োগ করে বৈধতার জায়গাটা। রুল প্রয়োগ করে বৈধতার পূর্বে আমাদের প্রয়োজন কিভাবে আমরা একটা বচনকে প্রতিকায়িত করতে পারবো সেটা জানা। তো প্রথমে আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা এই ছোট ছোট বাক্য বচনগুলোকে প্রতিকায়িত করতে পারবো, এবং তারপর সেগুলোর মাধ্যমে যখন যুক্তি তৈরি করা হয় সেই যুক্তিটাকে কিভাবে মানকের নিয়ম প্রয়োগ করে তারপরে আমরা আবার নর্মালি যেরকম 19 রুলস প্রয়োগ করে অবরোহ পদ্ধতিতে একটা সিদ্ধান্তে আসে সেই জায়গাটা আমাদের দেখতে হবে। এবার যেহেতু প্রতিকায়িত না করে আমরা ডাইরেক্ট শুরু করতে পারি না, কারণ অনেক ক্ষেত্রে প্রশ্ন দেয় বচনে বা বাক্যে আমাদের প্রশ্ন দিয়ে দেয়, সেটাকে আমাদের বচন থেকে প্রতিকায়িত করতে হবে, তারপরে গিয়ে আমরা আসবো যে কিভাবে আমরা কোয়ান্টিফিকেশন রুলটা প্রয়োগ করে বৈধতা বাড়বো। আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে ওই AEIO 4টে বচন অনুযায়ী কিন্তু আমাদের আহ প্রতিকায়িতটা করতে হয়। তো এবার তাহলে দেখা যাচ্ছে কি, স্ক্রিনটা একটুখানি বললে ভালো হয়, আমার তো ফোনে একটু কানেক্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। একটু বলবেন দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা, হোয়াইট বোর্ডটা? স্ক্রিন ও ইয়েস। আচ্ছা, এটা কি আমি রিমুভ করতে পারবো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগের দিন যেরকম দেখেছিলাম সেরকম একটা ছোট বাক্য বচন নিচ্ছি। এখানে কি দিচ্ছে, বাদুর হয় স্তন্যপায়ী। তো বাদুর, তো বি নিচ্ছি, BX, এগুলো নেওয়ার সিস্টেমটা এইভাবে হয়, BX মানে এই এক্সটা রাখা হয় যখন আমরা কি বলবো প্রতিকায়িত করছি, তখন এইভাবে নেওয়া হয়। মাথায় রাখতে হবে A থেকে W অব্দি কিন্তু আমরা নেব না, XYZ নেব। এবার A থেকে W অব্দি কেন নেব না? যখন আমরা EI রুল বা কোয়ান্টিফিকেশনে যে 4টে রুলস আছে, যখন রুলস গুলো প্রয়োগ করব তখন আমাদেরকে ওই A থেকে W অব্দিতে চেঞ্জ করতে হবে, কিন্তু XYZ যখন আমরা কোয়ান্টিফিকেশনের রুলের মধ্যে লিখবো তখন রাখতে হবে। মানে এটাকে আমরা 4টে নিয়ম দেখেছিলাম, সার্বিক দৃষ্টান্তিকরণ বা ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন, UI, ইউনিভার্সাল জেনারেলাইজেশন, UG, আবার একইভাবে EI, EG। তো জেনারেলাইজেশন যখন হচ্ছে তখন ওই অল এক্স বা সাম এক্স আসছে, আর যখন ইনস্ট্যান্সিয়েশন হচ্ছে তখন আসছে ওই A থেকে W অব্দি আমরা তখন নিতে পারি। আচ্ছা, এটা আমরা আগের দিন যে উদাহরণটা নিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম, আমি আজকে আরেকবার ওখানটা রিপিট করে দেবো। আগে এই যে বাদুর হয় স্তন্যপায়ী এটা কিভাবে করব দেখে নিই। তো BX লেখা হলো, তো এখানে এক্স ইজ, এখানে যেহেতু বাংলায় আমি যে বইটা থেকে ফলো করছি লেখা আছে, তো আমি যে বইটা ফলো করছি এটা বাংলায় লেখা, সেই কারণে আমি বাংলাতেই লিখছি যে এক্স হয় বাদুর।
আচ্ছা, তো আরেকটা কি আছে, স্তন্যপায়ী। তো স্তন্যপায়ীর ক্ষেত্রে এখানে এমই নিয়েছে ম্যামলস হিসেবে। আচ্ছা, এক্স হয় বাদুড়, বা যদি আমাদের সেক্ষেত্রে ইংলিশে লিখতে হয় সেক্ষেত্রে লিখবো, ইংলিশে লিখতে হয় সেক্ষেত্রে আমরা লিখবো এক্স ইজ ব্যাট। আবার এম এর ক্ষেত্রে এখানে এক্স হয় স্তন্যপায়ী, আর ইংলিশে লিখতে গেলে লিখবো এক্স ইজ ম্যামালস। আচ্ছা, তো এই হলো। তো এইটা লিখে নেওয়া কিন্তু আবশ্যক, এটা আমাদের লিখে নিতে হবে। এরপর আমরা প্রতিকায়িত করবো। এবার যেহেতু বাদুড় হয় স্তন্যপায়ী, ব্যাপারটা বুঝতে হবে। মানে সকল বাদুড় হয় স্তন্যপায়ী, মানে এ বচন হচ্ছে সকল বাদুড়। কেন? সব বাদুড়ই স্তন্যপায়ী, এমন কোনো বাদুড় নেই যে স্তন্যপায়ী নয়। তো সেই কারণে এখানে সকল শব্দটা না থাকলেও আমাদের সকলটা করে নিতে হবে। যেরকম আমরা টুয়েলভে বচনে রূপান্তরের জায়গাটা ক্লাস টুয়েলভে থাকে সেই রকম ভাবে, যে উম, মানুষ হয় মরণশীল বললে সকল মানুষ হয় মরণশীল, এ বচন। ঠিক একই ভাবে বাদুড় হয় স্তন্যপায়ী, মানে সকল বাদুড় হয় স্তন্যপায়ী। তো এ বচনের জন্য আমরা প্রথমে অলেক্স নিয়ে নিলাম। এবার আসছে বাদুড় হয় স্তন্যপায়ী, তার মানে যদি আমরা সকল মানুষ হয় মরণশীলের আকারটাকে নিই, অল এস ইজ পি যে আকারটা এ বচনের ক্ষেত্রে, সেই এ বচনের ক্ষেত্রে ওই অল এস ইজ পি এর আকারটা অনুযায়ী আমাদের কোয়ান্টিফিকেশনের রুলসটা কি হয়, কি ছিল। কোয়ান্টিফিকেশনের রুলস এর ক্ষেত্রে আমরা আগের দিন দেখে দেখে নিয়েছিলাম। আচ্ছা, ওটা তো ওই উদাহরণটা দিয়ে উদাহরণ রুলসটা দেখিয়েছিলাম, তো এম আর এ দিয়ে, এখানে আমি বি আর এম দিয়ে দেখছি। এবার যেহেতু আমার এটা এ বছর হচ্ছে সেহেতু এটা হবে, ফার্স্টে আছে বাদুড়, সকল বাদুড় মানে বিএক্স ইমপ্লাইজ এম এক্স। তাহলে কি হলো, সকল বাদুড় হয় স্তন্যপায়ী, এটা হয়ে গেল। ঠিক একই ভাবে যখন আমাদের কোনো ব্যক্তির নাম দিয়ে কিছু দেওয়া হয়, যে আহ, রাম হয় মহৎ বা রাম হয় জ্ঞানী, এরকম কোনো বাক্য বচন দেওয়া হলো, তো এখানে রাম ইজ ওয়াইজ ধরা যাক। তো রাম একজন ব্যক্তি, একাধিক বা সকলের জায়গা এখানে আসছে না, একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। তো এখানে আমরা স্মল এ থেকে ডাব্লুর মধ্যে নিতে পারবো বলেছিলাম আমি। তো যেহেতু এখানে আমরা রাম, তো আর স্মল আর নিলাম, ক্যাপিটালে নয়। এই হলো, এই যে এক্স ওয়াই জেড এখানে বসবে না, যেহেতু এখানে রাম একজন ইন্ডিভিজুয়াল, একাধিক ব্যক্তি নয়, সকল তো নয়, কোনো কোনোও নয় সকলও নয়, একজন ব্যক্তি। ওয়াইজ, ওয়াইজটা আমরা যেহেতু আরো অনেক ব্যক্তি ওয়াইজ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি নেব, ডাব্লিউ নেব। আচ্ছা, রামের এটা লিখিনি, এখানে ইকুয়াল দিয়ে রাম লিখে নেব। আচ্ছা, যেহেতু আমি এখানে ওয়েস্টার্ন লজিক করাচ্ছি তাহলে তাই আমি আর এ এম ই লিখলাম, কিন্তু আমরা যদি ইন্ডিয়ান ফিলোসফি ক্ষেত্রে ডায়াক্রিটিক্যাল মার্ক ইউজ করে রাম শব্দটা লিখতে যাই তাহলে কিন্তু সেটা ডিফারেন্ট হবে। ওয়েস্টার্ন লজিক ইউজ করছি বলে আমি নর্মালি ইংলিশে রামের স্পেলিং যা হয় সেটা লিখি। আচ্ছা, ওয়াইজটাকে বোঝানোর জন্য ডাব্লিউ এক্স নেওয়া হলো। মাথায় রাখতে হবে এখানে কিন্তু ডাব্লিউটা ক্যাপিটাল, এখানেও বি ক্যাপিটাল এম ক্যাপিটাল এক্সটা স্মল এ, এখানেও ডাব্লিউ ক্যাপিটাল এক্স স্মল এ। তাহলে হলো ডাব্লিউ এক্স, এক্স ইজ ওয়াইজ, মানে এক্স হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি ওয়াইজ, এক্স ইজ ওয়াইজ। তাহলে এবার এখানে ওয়াইজ কাকে বলা হচ্ছে, ওয়াইজ বলা হচ্ছে রাম। তাহলে ডাব্লিউর ওয়াইজ নিয়ে নেওয়া হলো, আর এক্স বলতে একজন ব্যক্তি যিনি ওয়াইজ বোঝানো হচ্ছে সেটা হচ্ছে রাম, তো রাম নেওয়া হয়েছে আর, তাহলে ডাব্লিউ আর। এটা হয়ে গেল রাম ইজ ওয়াইজ বা রাম হয় জ্ঞানী, এই যে বচনটা সেটার প্রতিকায়িত রূপ। তাহলে এই ধরনের বচন হলে এইভাবে আমাদের করতে হবে, এই ধরনের বচন হলে এইভাবে করতে হবে। তাতে একটু বড় হয়ে গেল, সরি। আচ্ছা, এগুলো হলো। এবার আমরা অন্য আরেকটা বাক্য একটু দেখে নিই। অন্য বচন বলতে আমরা কি পাচ্ছি এখানে, একটু শক্ত বচনের ক্ষেত্রে হচ্ছে কোনো কিছুই নিরাপদ এবং উত্তেজক উভয়ই নয়। তো আমি পুরোটা এখানে লিখছি না আলাদা করে, যে জাস্ট মুখে বলে নিচ্ছি কোনো কিছুই নিরাপদ এবং উত্তেজক উভয়ই নয়। তো এখানে আমরা দুটো ওয়ার্ড মেন পাচ্ছি, সেটা হচ্ছে একটা উত্তেজক
আর একটা নিরাপদ। নিরাপদ আগে আসছে, তো নিরাপদের জন্য আমরা সেফ হিসেবে এসএক্স নিলাম, সেফ। আর উত্তেজক হিসেবে ইএক্স। তো এখানে কোনো কোনো কিছুই নিরাপদ এবং উত্তেজক উভয়ই নয়। এখানে কিন্তু আমরা অন্য কিছু নিতে পারি, যেটা নিজেদের কনভিনিয়েন্ট মনে হয়, ইংলিশ অনুযায়ী বা বাংলা অনুযায়ী যে কোনো একটা লেটার দিয়ে ইন্ডিকেট করতে। এখানে প্রথমে আমাদের বচনটা কিভাবে হবে সেটা বুঝে নিতে হবে। তো এরকম হতে পারে যে কোনো কিছু নয় নিরাপদ ও উত্তেজক, বা এরকম হতে পারে কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক। তাহলে ই বচন হয়ে যাচ্ছে। তাহলে কোনো, মানে অলেক্স হলো, কোনোর ক্ষেত্রে আমাদের ই বচনের ক্ষেত্রে অলেক্স থাকে। নিরাপদ বস্তু ইমপ্লাইজ নয় উত্তেজক। এটাকে আমরা আরেক ভাবেও লিখতে পারি। সেটা কি? আচ্ছা, এটা আরেকভাবে যেটা লিখতে পারি সেটা এখানে বইতে দেওয়া রয়েছে, সেটা আমি আর আলাদা করে লিখছি না, কারণ সেটাই 19 রুলস প্রয়োগ করে একটা ফর্ম ফর্মে দেওয়া আছে, যেটা এখানে দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই। এই ফর্মটা কিন্তু মেন ফর্ম, যে আমরা ই বচনে পরিণত করতে পারি এবং সেই অনুযায়ী লিখতে পারি। আচ্ছা, কিছু কিছু একটু শক্ত বচন দেওয়া হয়, যেরকম একটা খুব পপুলার দেওয়া হয় এবং সেটাকে ক্রমশ বাড়ানো হয়। আমি বচনগুলো বলছি এবং যে হাইয়েস্ট বাড়ানো ফর্মটা সেটাকে শুধু করব। বোলতা এবং মৌমাছি দংশন করে যদি তারা ক্রুদ্ধ হয়। বোলতা এবং মৌমাছি দংশন করে যদি তারা ক্রুদ্ধ অথবা ভীত হয়। বোলতা এবং মৌমাছি দংশন করে কেবলমাত্র যদি তারা ক্রুদ্ধ অথবা ভীত হয়। আর একটা হচ্ছে বোলতা এবং মৌমাছি দংশন করে যদি এবং কেবলমাত্র যদি তারা ক্রুদ্ধ অথবা ভীত হয়। তো প্রথমটা আলাদা করে করার দরকার নেই, কারণ প্রথমটার সাথে বাকি অংশগুলো অ্যাড হয়েছে। বাকি তিনটে একটু করে দেখানোর প্রয়োজনীয়তা আছে, কেননা আমি বলে দিচ্ছি। দ্বিতীয়টা আছে যদি তারা ক্রুদ্ধ এবং ভীত হয়। পরেরটাই আছে কেবলমাত্র যদি তারা। এবার এই কেবলমাত্র শব্দটা থাকলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে। এটা আমরা 12এই যখন কিভাবে বচনে পরিণত করতে হয় শিখেছিলাম, তখনই শিখি। কেবলমাত্র থাকলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তিত হবে। আচ্ছা, তারপরেরটা কি দিয়েছে? কেবলমাত্র যদি। আচ্ছা, কেবলমাত্র যদি হলো। আচ্ছা, এখানে আমি নোটিস করলাম কেবলমাত্র থাকলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, কিন্তু সেখানেও একটা ট্রিক আছে। যদি কেবলমাত্র বাক্যটির শুরুতে থাকে তাহলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, আর যদি কেবলমাত্রটা মাঝখানে থাকে তাহলে কিন্তু স্থান পরিবর্তন করে না। আর এখানে আমাদের একটু নোটিস করতে হবে যে কিভাবে বাক্যটা লেখা আছে। বলতা এবং মৌমাছি, ওই পোর্শনটাকে ছাড়লাম। দংশন করে যদি তারা ক্রুদ্ধ এবং ভীত হয়, মানে লাইনটা কিরাম হচ্ছে, যদি তারা ক্রুদ্ধ এবং ভীত হয় তাহলে দংশন করে। তাহলে দংশন করের অংশটা শেষে আসবে। আর এখানে পরের বাক্যটা কি দিয়েছে? দংশন করে কেবলমাত্র যদি তারা ক্রুদ্ধ এবং ভীত হয়। এবার যেহেতু কেবলমাত্র যদিটা মাঝখানে রয়েছে, এটার ক্ষেত্রে আর ওই চেঞ্জটা হচ্ছে না, দংশন করে অংশটা আগে হবে, কেবলমাত্র যদি তারা ক্রুদ্ধ ভীত হয় পরে আসবে। আর লাস্টেরটা কি দিয়েছে? যদি এবং কেবলমাত্র যদি, মানে ইকুইভ্যালেন্ট সাইনটা আসবে। আচ্ছা, তাহলে আমরা বলতার জন্য বিএক্স। আচ্ছা, এখানে এবিসি নিয়েছে, এবিসিডি নিয়েছে। আচ্ছা, এবিসিডি নিয়েছে সেই হিসেবেই আমরা নিচ্ছি। বলতার জন্য এ এক্স, তারপরে মৌমাছির জন্য বিএক্স, ক্রুদ্ধর জন্য সিএক্স, আর দংশনের জন্য ডিএক্স। চারটে নেওয়া হয়েছে এবিসিডি। আমি বললাম যেভাবে খুশি নেওয়া যায়। এমন নয় যে আমাকে ইংলিশ ট্রান্সলেশনে যে মিনিংটা আসছে বা ইংলিশে যে ওয়ার্ডটা লেখা আছে সেটার ফার্স্ট লেটার যা হবে সেটা নিতে হবে, এরকম কোনো ব্যাপার না। হতে পারে দেখা গেল দুটো শব্দ রয়েছে, দুটো শব্দেরই ফার্স্ট লেটারটা সেম, হয়তো দুটোই এইচ দিয়ে শুরু কি দুটোই এ দিয়ে শুরু। তখন কি করবো? তখন একটাই একটা বি নিতে হবে। তো সেই কারণে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে ফার্স্ট লেটারটাই নিতে হবে। তো আমি এবিসিডি দিয়েই করছি। তো প্রথম যেটা আছে, বোলতা ও মৌমাছি দংশন করে যদি তারা ক্রুদ্ধ। তাহলে আমি চারটেই করে দেখাচ্ছি। ফার্স্টে এখানে একটা জিনিস কমন, এখানে সবকটাই অলেক্সেই হচ্ছে।
প্রথমটা আছে বলতা এবং মৌমাছি দংশন করে যদি তারা ক্রুদ্ধ হয়। তো যদি তারা ক্রুদ্ধ হয় তাহলে হচ্ছে এক্স এল। আচ্ছা, এখানে ভেল হলো এবং থাকলে কোয়ান্টিফিকেশনের এই ক্ষেত্রে কিন্তু ভেল হয়। আর যদি অথবা থাকে শুরুর এটার ক্ষেত্রে কিন্তু ডট হবে। এখানে এটা অথবা বলা হচ্ছে কারণ দুটো একসাথে কথা বলা হচ্ছে না, দুটোই করে এই কাজটা সেটা হিসেবে বলা হচ্ছে। আচ্ছা, ইমপ্লাইজ হলো মানে এই অংশটা প্রথম পার্ট, ইমপ্লাইজটা ওই রুলস এর ইমপ্লাইজ। এবার আসছে যদি তারা ক্রুদ্ধ হয়, ক্রুদ্ধ হয় এটা কি নেওয়া হয়েছে সিএক্স, তাহলে দংশন করে। এই হয়ে গেল প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে অলেক্স, প্রথম পার্টটা একই থাকবে, আমি আর তাই লিখছি না। ইমপ্লাইজ এটা একটু বাড়বে। কি দিয়েছে, যদি তারা দংশন করে যদি তারা ক্রুদ্ধ এবং ভীত হয়। তো যদি তারা ক্রুদ্ধ, আচ্ছা ভীতটা তাহলে ই নেওয়া হচ্ছে, ক্রুদ্ধ এবং ভীত হয়। এখানে কিন্তু এবং এর জন্য ডটই আসবে। যদি তারা ক্রুদ্ধ এবং ভীত হয়, ও না সরি, না না না, এবং এর জন্য তো এখানে আমি শুরুর জন্য নয়, শুধু এবং থাকলে ভেল হবে। মানে আমরা নর্মালি দেখেছি এবং থাকলে ডট হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এবং থাকলে ভেলই আসবে। যদি তারা ক্রুদ্ধ এবং ভীত হয়, মানে ক্রুদ্ধ হলেও ভীত হলেও এই অথবা ভেল সাইনটা ভেল আসছে, তাহলে দংশন করে। হ্যাঁ, তাহলে প্রথমটা হয়ে গেল, দ্বিতীয়টা হয়ে গেল। এবার তৃতীয়টা আসছে কি, অলেক্স যদি তারা, আচ্ছা এখানে তৃতীয়টায় এ এক্স ডট এক্স ভেল বি এক্স ইমপ্লাইজ, ইমপ্লাইজ অংশটা ওই রুলস এর ইমপ্লাইজ অংশ কি দিচ্ছে, দংশন করে কেবলমাত্র যদি ইএক্স ভেল ইএক্স, কেবলমাত্র যদি তারা ক্রুদ্ধ এবং অথবা ভীত হয়। বলতে আমরা প্রথম সেকেন্ড যেটা দেখলাম সেটাতে কি ছিল, বলতা এবং মৌমাছি দংশন করে যদি তারা ক্রুদ্ধ অথবা ভীত হয়। তাহলে বলতা এবং মৌমাছি দংশন করে, বলতা এবং মৌমাছি এবং থাকা সত্ত্বেও এখানে কিন্তু ভেল হবে। আর এখানে ক্রুদ্ধ অথবা ভীত হয়, তো অথবার জন্য আমরা অথবাই নিচ্ছি। এবং সেকেন্ডটা যেটা অলেক্স এ এক্স ভেল বিএক্স, এবং থাকা সত্ত্বেও এখানে ভেল হলো, ইমপ্লাইজ বিএক্স ভেল বিএক্স, কারণ ওই অথবা আছে। যদি তারা ক্রুদ্ধ অথবা ভীত হয়, তো ক্রুদ্ধ অথবা ভীত হয় তবে তারা দংশন করে। এখানেও ফেল হয়েছে, এই দুটোই কিন্তু এবং আছে, এই পূর্ব অংশে এবং থাকলে ফেল হয়ে যায়। আচ্ছা, ফোর্থটা কি আছে, ফোর্থটা হচ্ছে অলেক্স, পোলতা এবং মৌমাছির অংশটা সেমই হচ্ছে, এ এক্স ওয়েল বি এক্স ইমপ্লাইজ দংশন করে যদি এবং কেবলমাত্র যদি তারা ক্রুদ্ধ অথবা ভীত হয়। আমি ওখানটা একটু ভুল বলে ফেলেছিলাম, আমি ক্রুদ্ধ এবং ভীত বলছিলাম, ক্রুদ্ধ এবং ভীত নয়, ক্রুদ্ধ অথবা ভীতই আছে। তো ক্রুদ্ধ অথবা ভীত আছে তো ফেলই হবে নর্মালি। যদি এবং কেবলমাত্র যদি তারা ক্রুদ্ধ অথবা ভীত হয়, তো এই পোর্শনটা আগে আসছে, ইএক্স ফেল ইএক্স, যদি এবং কেবলমাত্র যদি মানে ইকুইভ্যালেন্ট সাইন হবে। সেটা আমার সমান হলো না, তিনটে দাগ সমান, তারা ধ্বংস। এবার এখানে তিনটে লাইনে একটা জিনিস মিসিং আছে, সেই মিসিংটা হচ্ছে এই অল এক্স এর পরের পুরো পার্টটা কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে আসবে। আর এটা আমরা জানি অঙ্কের ক্ষেত্রে এটা সেকেন্ড ব্র্যাকেট হলেও লজিকের ক্ষেত্রে এটাই থার্ড ব্র্যাকেট। তো এই পুরো পার্টটাকে আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হবে। এই হয়ে গেল লজিকে কনভার্ট।
আচ্ছা, তো এইভাবে আমাদের বচন বা বাক্যগুলোকে কোয়ান্টিফিকেশনের রুলসে ফেলে কনভার্ট করতে হবে। এরপরে আসছে বৈধতা, মানে আহ, যেরকম আমরা 19 রুলস করেছিলাম সেরকম যুক্তির আকারে দিয়ে দিলে আমাদের কিভাবে বৈধতা বার করতে হবে, বৈধতা নির্ণয় করতে হবে সেই। এবার সেটা করাতে একটু টাইম লাগবে।